ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে, ক্যাচেস উইন ম্যাচেস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে দুর্দান্ত কিছু ফিল্ডিং ও ম্যাচ জিতিয়ে দেয়, ম্যাচ জেতাতে সাহায্য করে, সেটা কিন্তু আজ বুঝিয়ে দিলেন ট্রিস্টান স্টাবস। আজকের ম্যাচে ঋষভ পান্থ ভালো প্রদর্শন করেছেন, ভালো ব্যাটিং করেছেন, মুকেশ কুমার শেষ দিকে ভালো বোলিং করেছেন, কুলদীপ আকসার সবাই ভালো বোলিং করেছেন, কিন্তু লাস্ট দিকে ট্রিস্টান স্টাবস যে সেভটা করলেন লাফিয়ে, বাউন্ডারি লাইনের ধারে লাফিয়ে যে 6টা বাঁচালেন, 5টা রান বাঁচালেন, তিনি সিঙ্গেল হলো মাত্র। ওই ক্যাচটা যদি তিনি ধরতেন তো দারুণ হতো, বাট ওই যে ফিল্ডিংটা তিনি করলেন, ওই একটা ফিল্ডিংয়ে যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। ব্যাটার নন স্ট্রাইকে চলে গেলেন এবং তার সাথে মানে এটাই হলো দুর্দান্ত ফিল্ডিং এর নমুনা। গতকাল চেন্নাই সুপার কিংস ম্যাচে এই যে দীপক চাহার একাধিক মিসফিল্ড করেছিলেন, আমি লাইভে বলছিলাম যে দীপক চাহার মিসফিল্ড করছেন, অনেকেই হয়তো ভাবতে পারেন যে মিসফিল্ডই তো করেছে, ক্যাচ তো মিস করেনি, ব্যাটার তো আর আউট হতে পারতেন, আউট হননি সেরকম তো কিছু না, জাস্ট একটা মিসফিল্ড হয়েছে। মিসফিল্ড তো হতেই পারে, কত কেউ করে, কিন্তু এক একটা মিসফিল্ডও যে মাঝে মাঝে ম্যাচ হারিয়ে দেয় সেটা কিন্তু কালকেই দেখা গেছে, এবং আজকে একটা মিসফিল্ড মানে একটা দুর্দান্ত ফিল্ডিং যে ম্যাচ জেতাতে পারে সেটা কিন্তু আজকে ট্রিস্টান স্টাবস দেখিয়ে দিলেন। দারুণ ফিল্ডিং করেছে, মানে তার আগে আপনারা দেখেছেন একটা বল একদম লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে তিনি সেভ করার চেষ্টা করেছিলেন। ইংলিশ কমেন্ট্রিতে তো একেবারে সবাই মানে একদম মানে তারা যেন অবাক যে এটা কি করলেন, বল একদম বেরিয়ে যাচ্ছিল, বল হাতের নাগালের বাইরে ছিল, কিন্তু তাও একদম ঝাঁপিয়ে পড়ে নিজের ডান দিকে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন। কমেন্ট্রি বক্স থেকে বলা হলো যে অ্যাটলিস্ট এই চেষ্টাটা করেছেন ট্রিস্টান স্টাবস, এটাই তো অনেক। তিনি ভেবেছিলেন যে না ধরতে পারবেন তিনি, সেই চেষ্টা এটাই অনেক। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এই দুর্দান্ত কিছু ফিল্ডিংই ম্যাচ জিতিয়ে দেয়। যাই হোক, স্টাবসকে তো আর শুধুমাত্র একা কৃতিত্ব দিলে হবে না। দিল্লি ক্যাপিটালস দলগতভাবে যে প্রদর্শন করেছে পুরো দলটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো। আপনি যদি দিল্লি ক্যাপিটালসের আজকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, পৃথ্বী শ তাড়াতাড়ি আউট হলেন, কিন্তু পৃথ্বী শ অ্যাকচুয়ালি তার মধ্যে সেই ইন্টেন্টটা ছিল যে শুরু থেকেই মারতে হবে। আজকে গুজরাট টাইটান্স দলে মিলার ছিলেন, তার সাথে শাহরুখ খানকেও তারা ফিরিয়ে এনেছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে গুজরাট টাইটান্সের যে ব্যাটিং লাইন আপ, বিশেষ করে শেষ দিকে ফিনিশার যারা, মিলার রয়েছেন, শাহরুখ খান রয়েছেন, তেওয়াটিয়া রাশিদ, বিপক্ষ দল অ্যাটলিস্ট এই দলটাকে দেখে একটু তো ভয় পাবে, একটু তো সমীহ করবে, তাই তো? সুতরাং তারা জানতো যে বড় রান তুলতে হবে, এবং এই এবারে আইপিএলে যেটা হচ্ছে বড় রান তুলেও সেটা নিরাপদ মনে হচ্ছে না। সুতরাং বড় রান তুলতে হতো, সুতরাং প্রত্যেকের অ্যাপ্রোচই শুরু থেকে একদম দারুণ ছিল। এই যে জেক ফ্রেজার ম্যাকবার 14 বলে 23 করে আজকে আউট হয়েছেন, আপনারা একটু সত্যি কথা বলুন তো যে ম্যাকবারকে কেমন লাগছে আপনাদের? অনেকে দেখছি ইতিমধ্যে ডেভিড ওয়ার্নারকে টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ দিয়ে দিচ্ছে, সেই ভুলটা করবেন না। অনেকে ভাবছেন যে ম্যাকগার যে ইনিংসগুলো খেলছেন, যেভাবে ব্যাটিং করছেন, ওয়ার্নারকে হয়তো তিনি একদম পিছনে ফেলে দিয়েছেন। অনেকেই মনে করছেন যে না ম্যাকগারকে থাকবেন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে, ওটা হবে না, ওটা সম্ভবই না। আপনি কিভাবে এক্সপেক্ট করছেন ওয়ার্নারকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাকগারকে নামাবে? সেই ম্যাকগার যে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে টি-20তে ডেবিউ করেনি, ওটা সম্ভব নয়। কিন্তু এখানেই তো প্রশংসা করতে হয় যে প্লেয়ারটা টি-20 ক্রিকেটে এখনো ডেবিউ করেনি, ইন্টারন্যাশনাল টি-20তে সে আইপিএলে পরের পর ম্যাচ কিভাবে খেলছে, কি অ্যাপ্রোচে ব্যাটিং করছে। এবং এটাও মাথায় রাখুন যে আইপিএল আর ইন্টারন্যাশনাল একই নয়। এটা যেমন ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক সেরকমই কিন্তু বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি বলবেন যে হ্যাঁ ভারতে তো এরকম অনেকেই আছে যারা ভালো খেলে, ইন্টারন্যাশনালে গিয়ে কেমন খেলে, এটা কিন্তু যে কোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি ইন্টারন্যাশনালে যাদেরকে ফেস করবেন, আপনি আইপিএলে মোটেই তাদের ফেস করছেন। সুতরাং ম্যাকগার্কের ক্ষেত্রেও তাই, কিন্তু তার মধ্যে মারাত্মক ট্যালেন্ট রয়েছে। যেভাবে ভয়ডরহীন ব্যাটিং করে, অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি ভাগ্যবান যে সময়ের সাথে সাথে তারা এইরকম টাইপের প্লেয়ার রিপ্লেসমেন্ট হিসেবে পেয়ে যায়। ওয়ার্নার এবং ফিঞ্চ একটা লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করেছে, টেস্ট না ওডিআইতে বলুন বা টি-20 ক্রিকেটে। ফিঞ্চ যে জায়গাতে চলে এলেন, ঠিক সময় অস্ট্রেলিয়া একজনকে পেয়ে গেল, ট্রাভিস হেড। হ্যাঁ, হেড খেলেন অনেকদিন ধরে অস্ট্রেলিয়ার হয়ে, কিন্তু টি-20তে ওপেনার হ্যাঁ এরকম বিধ্বংসী সেরকম হেড ছিলেন না। মার্শকেও তারা ট্রাই করেছিল, বাট হেড বর্তমানে আছে। এবার ডেভিড ওয়ার্নারও একদম লাস্ট তার ক্যারিয়ারের লাস্ট মোমেন্টে চলে এসেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ম্যাকগার্কের মতো একজনকে তারা পেয়ে গেছে। যাই হোক, তবে ফিউচার রয়েছে। আমি অ্যাকচুয়ালি ম্যাকগার্কে খেলা দেখে মানে ভালো লাগে যে কি খেলছে, একটা সবে সবে এসেছে ইন্টারন্যাশনাল সার্কিটে, মেবি 2টো ওডিআই ম্যাচ খেলেছেন ফ্রেজার ম্যাকগার। হ্যাঁ, অস্ট্রেলিয়ার হয়ে 2টো ওডিআই ম্যাচ খেলেছেন, তার মধ্যে 221 স্ট্রাইক রেট, মানে ভাবুন ওডিআই ক্রিকেটে 221 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন, বুঝতে পারছেন টি-20তে কি করতে চলেছে। ভালো, অ্যাকচুয়ালি ভালো। অক্ষর প্যাটেল তাকে 3 নম্বরে নামানো হলো, কিছু একটা এক্সপেরিমেন্ট তারা করতে চেয়েছিল অক্ষরকে দিয়ে, কারণ 3 নম্বরে অক্ষর প্যাটেল ঠিক আছে, সেখানেও তিনি 43 বলে 66, তিনিও বললেন যে না আমি ব্যাটিং করতে পারি।
সাই হোপ আজকে একটু তাড়াতাড়ি আউট হলেন, তারপরে পান্থ এবং স্টাফ যতজন খেলেছেন প্রত্যেকের মধ্যে সে অ্যাপ্রোচটা ছিল যে আমাকে বড় রান করতে হবে। স্টাফস তো এখানেও ব্যাট হাতে আজকে দেখিয়ে দিলেন কি করতে পারে, 7 বলে 26। মানে লাস্ট দিকে গিয়ে আমি ভাবছিলাম যে কে কে শেষ পর্যন্ত মানে নায়ক হয়ে উঠবেন এই ব্যাটিংয়ে, পান্থ নাকি স্টাফস। দুজনে একদম দুজনকে টেক্কা দেওয়ার মতন ব্যাটিং করছিলেন। লাস্টের দিকে পান্থ তো অসাধারণ, কিন্তু স্টাফসও যে ব্যাটিংটা করেছেন একদম মানে নিখুঁত ব্যাটিং, যেভাবে লাস্টের দিকে গিয়ে ক্যামিও খেলতে হয়। তুমি যদি 7টা বলও পাও, সেই 7টা বলে 26 রান করার মতন তোমাকে কিন্তু তোমার পাওয়ার থাকতে হবে, এইটুকুনি, দ্যাটস ইট। এবং ঋষভ পান্থ, ওফ, আগে আমি ঋষভ পান্থের কামব্যাক সম্পর্কে বলেছি, সবাই বলেছেন, একাধিকবার বলতে হবে ঋষভ পান্থ কোন জায়গা থেকে বর্তমানে কোন জায়গায় এসে পৌঁছেছেন। কিন্তু আপনি ঋষভ পান্থের আজকের খেলার ধরনটা লক্ষ্য করুন। ব্যাট হাতে ঋষভ পান্থ শেষ দিকে গিয়ে যেভাবে ব্যাটিং করেছেন, মোহিত শর্মাকে নিয়ে অনেক জায়গায় ট্রোল হচ্ছে, কারণ মোহিত শর্মা আইপিএল ইতিহাসে সর্বাধিক রান খেয়েছেন 73 রান। এবার এই জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে মোহিত শর্মা খুব খারাপ বোলার, লর্ড, অনেকে দেখলাম মোহিত শর্মাকে নিয়ে মিম বানিয়েছে যে মোহিত শর্মা দিনদা একাডেমির নতুন বোলার। জানেন তো দিনদা একাডেমি কি জিনিস? দিনদা প্রচুর রান খেতেন, যে কারণে যারাই আইপিএলে প্রচুর রান খান সবাইকে দিনদা একাডেমিতে ফেলে দেওয়া হয়। মোহিত শর্মাকে আজকে সেই জায়গাতে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে গত মরশুমে মোহিত শর্মা কি দারুণ বোলিংটা করেছিলেন। এবারের আইপিএলেও আপনি শুরু থেকে দেখুন মোহিত শর্মা কি খুব খারাপ বোলিং করেছেন, এটা একটা ব্যাড ডে তার। এরকম খারাপ দিন অনেকের কেরিয়ারই আসে, কিন্তু তার মানে কি সে খারাপ বোলার নয়। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোহিত শর্মার মতন একজন বোলার, হ্যাঁ তার আজকে ব্যাড ডে ছিল, এবং একটা প্লেয়ারের যখন ব্যাড ডে থাকে সেই ব্যাড ডেটাকে আরো খারাপ করে দেওয়া, সেটা আজকে ঋষভ পান্থ করে দেখালেন। যেভাবে ব্যাটিং করেছে, যে ছক্কাটা মারলেন না এক হাতে, মানে ছক্কাটা 4 হয়েছিল মেবি, এক হাতে মানে স্লিপ খেয়ে গেছিলেন, ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ঠিক বেরিয়ে গেছিল। সুন্দর সুন্দর ইনিংস, পাওয়ার জেনারেট করেছেন। ঋষভ পান্থ যখন সবে সবে এসেছিলেন 2018 ওই সময়টা, তখন তার খেলা দেখা একদম চোখের শান্তি ছিল। মানে কিভাবে মারতে ওই বয়সে, ওই একদম ছোটা প্যাকেট বাড়া ধামাকা যেগুলোকে বলা হয় না, ঋষভ পান্থ সেই টাইপের ছিলেন একটা সময়। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে ঋষভ পান্থ একটা সময় কাটিয়ে এসেছেন, ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠেছেন। তারপরে গিয়ে আমরা দেখেছিলাম ঋষভ পান্থ টি-20তে সেই জায়গাতে পৌঁছাতে পারছেন না। আপনি যদি আন্তর্জাতিক টি-20তে ঋষভের কেরিয়ারটা দেখেন, সেই লেভেলের কিন্তু নয়। যখন ঋষভ পান্থ অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, যখন তিনি বাইরে ছিলেন, এই জিনিসটা হয়তো আপনারা খেয়াল করেছেন যে ঋষভ পান্থকে সবাই চাইছিলেন বটে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাকে টেস্টের জন্য চাওয়া হচ্ছিল যে ফিরে আসুন, কিন্তু টেস্টে। ওডিআই বা টি-20তে ঠিক আছে আসতে পারেন, কিন্তু অপরিহার্য আপনি নন। রাহুল ওডিআই বিশ্বকাপে কিপারের অভাব টেরই পেতে দেননি। তিনি একজন অকেশনাল উইকেট কিপার হয়েও যে কিপিংটা করেছেন, কিপার ব্যাটার হিসেবে যে প্রদর্শন করেছিলেন, দরকারই পড়েনি অন্য কাউকে মনে করা। বা আপনি যদি টি-20 ক্রিকেটের কথা ভাবেন, ইভেন জিতেশ শর্মার মতন একজন প্লেয়ার, যিনি সবে সবে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট, এবং তিনিও মানে প্রমাণ করে দিয়েছেন যে তিনি পারেন, তিনি পারবেন। সঞ্জু স্যামসন বা ঈশান কিষান যখনই তারা খেলেছেন মোটামুটি করে দিয়েছেন, কিন্তু টেস্ট ক্রিকেটে ঋষভ পান্থ একেবারেই অপরিহার্য ছিলেন। বিশেষ করে শ্রীকর ভারত যে সময়টা খেলেছে লম্বা সময়, লোকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে কি হচ্ছে ভাই, কোথায় একটা ঋষভ পান্থ ছিল এবং কোথায় শ্রীকর ভারত। পরের দিকে গিয়ে জুরেল তাও কিছুটা মেকআপ দিয়েছেন, কিন্তু পান্থকে আমাদের চাই, রাইট? সুতরাং একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল বা এখনো রয়েছে, ঋষভ পান্থ আজকে ইনিংসটা খেললেন বটে, কিন্তু তার সত্ত্বেও কিছু জন মনে করেন যে টি-20তে ঋষভ পান্থ চলবেন না। হ্যাঁ, অনেকেই মনে করেন যে হয়তো ঋষভ পান্থ প্রত্যাহার উইকেট কিপার হিসেবে থাকবেন, কিন্তু তিনি চলবেন না। কারণ টি-20তে আজ পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঋষভ পান্থের সেরকম ম্যাচ জেতানো ইনিংস নেই খুব একটা, যেমনটা রোহিত শর্মা বা বিরাট কোহলি করে থাকেন, বা ইভেন নিদাস ট্রফিতেও যে দীনেশ কার্তিক যে ইনিংসটা খেলেছিলেন, সেই টাইপের ইনিংস ঋষভ পান্থ কিন্তু আজ পর্যন্ত খেলতে পারেনি। এটাই হচ্ছে মানুষের প্রশ্ন। আমি আপনাদের পরিসংখ্যান বলি, ঋষভ পান্থ ভারতের হয়ে 66টা টি-20 খেলেছেন, প্রচুর, 66টা, মুখের কথা নয়, 66টা, এবং সেখানে তার ব্যাটিং অ্যাভারেজ হলো 22.43। একজন মিডল অর্ডার ব্যাটার যার কাছে শেষ পর্যন্ত নট আউট থাকার সুযোগ থাকে, সে যখন 22 অ্যাভারেজে ব্যাটিং করে, এটা একটু তো অড, তাই তো? এবং তার সাথে ঋষভের স্ট্রাইক রেটটাই সবচেয়ে চিন্তার ব্যাপার, 126। এই জায়গাগুলোতে ঋষভ পান্থের ক্ষেত্রে একটু তো মানে সেই ভরসাটা হয়তো কোথাও না কোথাও তিনি দিতে পারছেন না। কিন্তু ফর্ম, কিছু জিনিস, এই যে কতগুলো শব্দ আমরা ব্যবহার করি, ফর্ম, ক্লাস, ট্যালেন্ট, এই সব কিছু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা কথা আছে, বলা হয় না, যখনই কেউ খারাপ খেলতে খেলতে হঠাৎ করে ভালো খেলেন আবারও ফিরে আসে, তখন বলা হয় যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। কেন বলা হয়? কারণ সেই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট রয়েছে, ঋষভ পান্থের মধ্যে ট্যালেন্ট রয়েছে, ভরে ভরে রয়েছে, হ্যাঁ সবাই চায় তাকে দেখতে, কিন্তু পারফরমেন্স যখন কথা বলে না, সবকিছুর শেষে পারফরমেন্স। আপনি
এত বছর ধরে আইপিএল খেলছেন, আপনি এত একটা টুর্নামেন্টে টানা 10টা ম্যাচ জিতছেন, যদি ট্রফিটা না জিততে পারেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু ওই শুধুমাত্র মন জিতে চলে না, সবাই হৃদয় জিতে আজকাল, কিন্তু বেশি দিন হৃদয় জিতে থাকা যায় না, দিনের শেষে ট্রফিটা কথা বলে। সেই জায়গাতে দাঁড়িয়ে ট্রফি যেমন কথা বলে, পারফরমেন্সও সেরকম কথা বলে। আপনার ট্যালেন্ট কেমন, আপনার ক্লাস কিরকম, আপনি কত ফর্মে আছেন, সেসব ইম্পর্টেন্ট নয়। দিনের শেষে আপনি যখন একটা টুর্নামেন্ট খেলতে নামছেন, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে নামছেন, আইসিসি ট্রফি, সেখানে আপনার পারফরমেন্সটাই সবাই দেখে। এবং সেই জায়গাতেই দীনেশ কার্তিক গতবারে ফ্লপ হয়েছিলেন, সেই জায়গাতেই নিয়মিতভাবে ঋষভ পান্ত প্রদর্শন করতে পারেনি। সুতরাং সমস্যাটা এই জায়গাতে, বা চাপের ব্যাপারটা এই জায়গাতে। নির্বাচকরা এই জিনিসগুলোই কিন্তু ভাববে যে আচ্ছা, ঋষভ পান্ত তো রয়েছেন ভারতীয় দলে, কিন্তু পারফরমেন্সটা কি করতে পারবে? সমর্থকরাও সেটাই চায়। আমরা সবাই খুশি ঋষভ পান্ত কামব্যাক করেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বর্তমানে এই জায়গাতে রয়েছে। কিন্তু ঋষভ পান্ত টি-20 বিশ্বকাপে যদি কোনোভাবে ফর্মে না থাকেন, কোনোভাবে খারাপ প্রদর্শন করেন, আমরাই বলবো যে ভাই কি হলো এত ভালো ফর্ম দেখিয়ে, শুধু আইপিএলই তুমি পারফর্ম করছো। সুতরাং এটাই হলো, এই সময়টাই হলো ঋষভ পান্তের সেই জায়গাতে ফিরে আসা। কামব্যাক ঋষভ পান্ত করে দেখিয়েছে। জীবন যুদ্ধে ঋষভ পান্ত জয়ী, এবার ক্রিকেট যুদ্ধে ঋষভ পান্তকে জয়ী হতে হবে। আইপিএলে ভালো খেলছেন, খুব ভালো। তিনি 2018-তে যখন তার কেরিয়ার যে সময়টা শুরু হয়েছিল, সেই সময় তো মারাত্মক ছিলেন, এই মুহূর্তেও মারাত্মক রয়েছেন। কিন্তু যে পারফরমেন্সটা আজকে করলেন, যে ব্যাটিংটা করলেন, যে পাওয়ার জেনারেট করে শটগুলো মারলেন, লাস্ট ওভারে মোহিত শর্মাকে যে চার্জগুলো করলেন, জাস্ট এইটুকুনি আমি অপেক্ষায় আছি যে টি-20 বিশ্বকাপও সেম জিনিসটা তিনি করবেন, বা ভারতের হয়ে নিয়মিত করবেন, কারণ এটাই আলটিমেট। দ্যাটস ইট। ভালো খেলেছেন, খুব ভালো খেলেছেন। আমি অ্যাকচুয়ালি হ্যাপি যে এই ঋষভ পান্তকে দেখতে পাচ্ছি। দেখা যাক কেমন খেলেন, এবং সুযোগ পেয়েই গেছেন। এই জায়গাতে ঋষভ পান্তকে বাদ দেওয়ার আর কোনো সম্ভাবনা আছে বলে অন্তত আমি মনে করি না। প্রায় ধরেই নিলাম ঋষভ পান্ত খেলছেন, প্রধান কিপার হিসাবে খেলছেন, বাকিটা তো তিনিই জানেন। যাই হোক, ঠিকঠাক দিল্লির ব্যাটিং খুবই ভালো হয়েছে। মোহিত শর্মাকে নিয়ে আমি যেটা বললাম, 4 ওভারে 73, একটু বেশি রান খেয়েছেন। আইপিএলের সবচেয়ে বেশি, মানে সবচেয়ে এক্সপেন্সিভ বোলিং, 73 রান। বাসির থাম্পির যে রেকর্ডটা ছিল আজকে, সেটা এবার এখানে তো ডিফারেন্স তো আপনারা বুঝতেই পারছেন, যে মোহিত শর্মা গত আইপিএল অসাধারণ খেলেছিলেন, ডেথ ওভারে যে মোহিত শর্মাকে আমরা গতবার দেখেছিলাম, এবারে সেই মোহিত শর্মাকে ডেথ ওভারে আমরা জাস্ট খুঁজে পাচ্ছি না। পিচ চেঞ্জ হয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি আরো হয়ে উঠেছে, কিন্তু তার সাথে এটাও মাথায় রাখতে হবে যে সবাই কিন্তু সেই ফর্মে চলে যাননি। সবাই যারা আরো আপগ্রেড করেছে নিজেদের, তারা কিন্তু ভালো খেলছে। আপনি যদি মনে করেন যে এই পিচে প্রত্যেক বোলারই এরকম করে লাস্ট ওভারে 20 রান খাবেন, এমনটা নয়। এখনো লাস্ট ওভারে ভালো বোলিং করার মতন বোলার রয়েছে। আবেশ খানের মতন বোলারই এবারে আইপিএলের ডেথে একাধিক ভালো ওভার করেছেন, তাই তো। আজকে মুকেশ কুমার লাস্ট ওভারটা ঠিকঠাক আটকে দিলেন, যেখানে রশিদ খানের মতন ব্যাটার ছিলেন, যদিও রান খেয়েছেন, বাট স্টিল ঠিক আছে। যদিও সন্দীপ ওয়ারিয়া 3 ওভারে 15 রান দিয়ে 3টে উইকেট তুলেছেন, তাহলে আপনি কি বলবেন? যারা যে কোনো ক্ষেত্রে একটা কনক্লুশনে পৌঁছে যাচ্ছেন যে এটা হাইওয়ে পিচ, এখানে প্রচুর রান উঠবে, এখানে বোলারদের জন্য কিছু নেই, তাহলে একই ম্যাচে যখন একটা বোলিং ফিগার 30-15-3 আর একটা 40-73-0, দুটোর মধ্যে কোনো মিল নেই, তাহলে কি আপনি বলতে পারেন যে এটা আসলে হাইওয়ে পিচ? যদি হাইওয়ে পিচ বলা হয়, তাহলে 30-15-3, 3 ওভারে 15 রান দিয়ে 3টে উইকেট, তাও পাওয়ার প্লেতে বোলিং করতে এসে, যে পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদ মানে যা পারছে তাই করছে, তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারেন না যে না, হাইওয়েতে এরকম বোলিং করা সম্ভব। সুতরাং সবকিছু ওরকমভাবে মানে বিচার করা যায় না যে এটা হাইওয়ে পিচ, এখানে বোলারদের জন্য কিছু নেই। যে পরিস্থিতি অনুযায়ী বোলিং করবে, যে নিজেকে আপগ্রেড করবে সিচুয়েশন অনুযায়ী, সেই বেটার করতে পারবে, এটুকুনি আমার অন্তত ধারণা। যাই হোক, ঠিক আছে। রশিদ খান এবং নূর আহমেদ দুজনকে যেভাবে আজকে মেরেছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা, দিল্লির ব্যাটিং দেখে আজকে অ্যাকচুয়ালি ভালো লেগেছে। এবং তারপরে গুজরাট টাইটান্সের ব্যাটিং, তার চেয়েও ইম্পর্টেন্ট গুজরাট টাইটান্সের বিপক্ষে ঋষভ পান্থের ক্যাপ্টেন্সি বলুন বা কিপিং বলুন, দুটো। ঋষভ পান্ত কেন এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ভারতের টি-20 বিশ্বকাপের মানে প্লেইং ইলেভেনে থাকার ক্ষেত্রে? কেন এগিয়ে আছেন? শুধু কি ব্যাটিং এর জন্য? আমি অন্তত মনে করি না। ব্যাটিং তো ভালো করছেন, এবার ব্যাটিং তো কার্তিকও ভালো করছেন, তাহলে আপনি এগিয়ে রাখবেন কি করে ঋষভ পান্তকে, বা কেনই বা রাখছেন? তার কারণ তার কিপিং। ঋষভ পান্ত যে কিপিংটা করছেন, এর আগের গুজরাট টাইটান্সেরই ম্যাচ ছিল সম্ভবত, আজকেও তো গুজরাট টাইটান্স, যে ক্যাচগুলো ধরছেন, আজকে একটা দেখতে পেয়েছেন পেসারের এগেনস্টে, মেবি রাসিক সালাম ছিলেন, পেসারের এগেনস্টে তিনি এগিয়ে এসেছিলেন, উইকেট কিপার মানে উইকেটের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ সামনে মানে বুঝতে পারছেন, এগিয়ে এসেছিলেন আর কি কিপিং করার জন্য, ব্যাটারের ঠিক পিছনে দাঁড়িয়েছিলেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যাটার একটা ইনসাইড এজ হলেন এবং সেই বলটা ক্যাচ ধরলেন। ওই জায়গাতে ওই ধরনের ক্যাচগুলো ধরা খুবই মুশকিল, যেমনটা এবারে হেনরিক ক্লাসেন একটা স্টাম্প আউট করেছিলেন পেসারের এগেনস্টে, হ্যাঁ
স্টাম্পের কাছে চলে এসেছিলেন, সুতরাং ওই জায়গাতে কিপিং করা খুব মুশকিল। দারুণ কিপিং করছে। আর একটা ক্যাচ যেটা ধরলেন তিনি, ইনসাইড এজ হয়েছিল, আউটসাইড এজ হয়েছিল হালকা করে, কিন্তু অনেকটা বাইরে ছিল, তার কিপিং রেঞ্জের বাইরে ছিল, তিনি সেখান থেকে সরে এসে বলটা রিসিভ করলেন। কিপিং মারাত্মক করছে ঋষভ পান্ত, অ্যাকচুয়ালি ভালো কিপিং করছে। সুতরাং দেখা যাক ঋষভ পান্ত টি-20 বিশ্বকাপে কেমন করে, এবং তার সাথে ক্যাপ্টেন্সি বেশ ভালো। দেখুন আজকের ম্যাচে আনরিক নরখিয়া 3 ওভারে 48 রান দিয়ে একটা উইকেট তুলেছেন। আপনি যদি এবারের আইপিএল এর কথা ছেড়ে দিন, এবারের আইপিএল এর কথা আপনি বাদ দিন, আপনার কাছে দুটো নাম রয়েছে, আনরিক নরখিয়া আর মুকেশ কুমার, ঠিক আছে? আপনাকে যদি একজন ডেথ বোলার হিসেবে একজনকে চুজ করতে বলা হয় যে 20তম ওভার বোলিং করতে আসবে এবং তার কাছে রান ডিফেন্ড করার একটা ব্যাপার থাকবে, আপনি কাকে চুজ করবেন? আপনি বাদ দিন, এবারের আইপিএল এর কথা বাদ দিন, আপনি ট্যালেন্ট দেখুন, আপনি কার মধ্যে কি ক্ষমতা আছে সেই সমস্ত যাচাই করে বলুন, মুকেশ কুমার নাকি আনরিক নরখিয়া, কাকে চুজ করবে? সিম্পল অ্যান্সার, আনরিক নরখিয়া। কিন্তু নরখিয়ার এবারে আইপিএল খুব বাজে যাচ্ছে, মানে এর চেয়ে বাজে আইপিএল হয়তো নরখিয়া কাটাননি। সেই নরখিয়া আজকে 3 ওভারে 48 রান দিয়ে ফেলেছিলেন, আজকে বুঝিয়ে দিয়েছিলেন মিলার যে কিভাবে মারতে হয়। হ্যাঁ, সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে লাস্ট ওভারে এই যে মুকেশকে আনা হলো, মুকেশও যে খুব ভালো বোলিং করেছেন বা মুকেশও যে ডেথ ওভারে কনফিডেন্সের সঙ্গে ম্যাচ জিতিয়ে দেবেন এমনটাও নয়, কিন্তু সেই মুকেশের উপর ভরসা রাখা, এবং তিনি ডেথ বোলিং ভালো করছেন, ভারতীয় দলেও তিনি করেছেন। এই মুহূর্তে মুকেশের চেয়ে হয়তো বেটারও, এই নরখিয়ার চেয়ে হয়তো বেটার মুকেশ। সুতরাং ক্যাপ্টেন্সি আমার ভালো লেগেছে। গিলের ক্যাপ্টেন্সিও আজকের ম্যাচটা বাদ দিলে আদারওয়াইজ ঠিকঠাকই হচ্ছিল। আজকে তো একটু তো অবাক করা ব্যাপার যে ওয়ারিয়ারকে কেন দিলেন না তিনি, একটা ওভার পড়ে রইল, টানা 3টে ওভার করার পর যদি কেউ বাকি ম্যাচে আর বোলিংই না করে একটু তো প্রশ্নচিহ্ন থাকবে, তাই না? এবং মোহিত শর্মা লাস্ট ওভারে আসতেন, সে যতই তিনি রান খেয়ে যান না কেন মোহিত শর্মাকে লাস্ট ওভারে আনতেই হতো এবং আনা হয়েছে, সেটা নিয়ে সমস্যা নেই। বাট ওয়ারিয়ারের একটা ওভার দরকার ছিল, সন্দীপ ওয়ারিয়ার, যিনি 3 ওভারে 15 রান দিয়ে 3টে উইকেট তুলেছিলেন। ইভেন 19তম ওভারে যে সাই কিশোরকে আনা হলো ওটাও কিন্তু একটা পুরো গ্যাম্বল ছিল, একজন বাঁহাতি ব্যাটার কিন্তু উপস্থিত ছিলেন। স্টাবস তিনি একজন ডানহাতি ব্যাটার, তিনি সেনা কান্ট্রির প্লেয়ার, একজন বাঁহাতি বোলারের সামনে কি করবেন সেই হয়তো প্ল্যানিং করে শুভমান গিল এনেছিলেন, কিন্তু এটাও তাকে মাথায় রাখতে হতো একটা সিঙ্গেল যদি পড়ে যায় সামনে ঋষভ পান্ত, ইনফর্মে ঋষভ পান্ত, একজন বাঁহাতি ব্যাটার, যিনি বাঁহাতি স্পিনারকে কি করতে পারেন সেটা ওই গ্যাম্বেলটা ঠিকঠাক কাজে লাগেনি। আদারওয়াইজ ঠিক আছে, গিলও মোটামুটি ভালোই ক্যাপ্টেন্সি করছেন, বাট ঋষভ পান্ত অ্যাকচুয়ালি বিগত কয়েকটা ম্যাচ ধরে ভালো ক্যাপ্টেন্সি করছে, কারণ দিল্লি কোথা থেকে কোথায় উঠে এসেছে, বর্তমানে সম্ভবত 6 নম্বরে রয়েছে, এটা কিন্তু প্রশংসনীয় অবশ্যই। ক্যাচ তো মিস হয়েছে, দিল্লি ক্যাপিটালস আসলে কিছু খারাপ ক্যাচ মিস করেছে। অক্ষর প্যাটেল যে ক্যাচটা মিস করলেন, অভিষেক পোরেল এইরকম ক্যাচ মিস করলে মুশকিল, কিন্তু ফিল্ডিং দিয়ে স্টাবস, ম্যাকগার্ক এটা বুঝিয়ে দিয়েছেন। এবার অক্ষর প্যাটেলও একটা ক্যাচ মিস করার পর যে ক্যাচটা লাভ দিয়ে ধরলেন, ভালো। গুজরাটের ব্যাটিং, গতকাল আমরা মার্কাস স্টোইনিসকে দেখেছিলাম, আজকে ডেভিড মিলারকে দেখলাম, কিন্তু শেষটা একই রকম হলো না। দুজনেই সেম জায়গাতে রয়েছে, মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, মানুষ মনে করছে যে স্টোইনিসকে দিয়ে আর হবে না, ঠিক মানুষ সেরকমই মনে করছে যে মিলার আর চলবেন না, মিলারের বয়স হয়ে গেছে। হ্যাঁ, এককালে মিলার কাঁপিয়ে এসেছেন, কিন্তু মিলার সেই জায়গাতে আর যেতে পারবেন না। কিন্তু মিলার এখনো পারেন, হয়তো ম্যাচটা জিতে আসতে পারলেন না, একটু হয়তো বয়স হয়ে গেছে, সেই টাচে হয়তো নেই, কিন্তু মিলার আজও পারেন। আজকে 23 বলে 55, ওই যে একটা সময় 24 বলে 72 রান দরকার ছিল, এবং সেখান থেকে আজকে তারা 4 রানে ম্যাচটা হেরেছে। 24 বলে 72 থেকে 4 রানে হেরেছে, মানে শেষ 24 বলে 67 রান এসেছে মিলার ওই জায়গাতে। ওই যে দেখো 24 বলে 72 রান অতটা সহজ নয়, চেস করা যায় না, কিন্তু ওই যে একটা 4 একটা 6, 24 বলে 72 না 73 দরকার ছিল, একটা 4 একটা 6, 2 বলের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। 24 বলে 73 চেজেবেল নয়, 24 বলে 73 100 বারের মধ্যে হয়তো 10 বার হবে, কিন্তু যেই দুটো একটা 4 একটা 6 মারলে 22 বলে 63 50-50 চান্স, কারণ গুজরাট টাইটান্সের এরপরেও ভালো ব্যাটার রয়েছে না, আর কেউ ছিলেন না, মানে রাশিদ খান রয়েছেন আর কি, রাশিদ খান রয়েছেন, মিলার রাশিদ খান যদি টিকে যান তাহলে এই জায়গাতে অবশ্যই 50-50 বলা যেতে পারে। এই প্লেয়ার এখনো কিন্তু মিলার এখনো রয়েছেন, সেই কাজটা করতে পারেন, এখনো মিলার কিন্তু হেলায় ছক্কা মারতে পারেন। সুতরাং দেখা যাক, আমি প্রত্যেকটা ম্যাচ হয় আর আমি অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা দলের হিসেব মেলাই যে এরা ঠিক কি করতে চলেছে টি-20 বিশ্বকাপে। সাউথ আফ্রিকা হয়তো সেই লাস্ট মোমেন্টে গিয়ে আবারও যা করার তাই করবে, কিন্তু অস্ট্রেলিয়া আলাদাই। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া দুটো দলেরই প্লেইং ইলেভেন অ্যাকচুয়ালি বিধ্বংসী হতে চলেছে বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে। অস্ট্রেলিয়া আমি ধরলাম ওয়ার্নার এবং হেড ওপেনিং করবেন, ম্যাকগার্ক ভালো খেলছেন, কিন্তু ম্যাকগার্ককে আমি অন্তত টি-20 বিশ্বকাপে দেখছি না, স্কোয়াডে থাকতে পারেন কিন্তু প্লেইং ইলেভেনে নয়।
ওয়ার্নার হেড, 3 মিচেল মার্শ, 4 ম্যাক্সি, হ্যাঁ তিনি অফ ফর্মে আছেন কিন্তু 4 ম্যাক্সি, 5 একজন কিপার, আমি ধরলাম ইংলিশ, জস ইংলিশ, তিনি ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন টি20-তে। তার সাথে 6 স্টোয়েনিসকে আপাতত আমি ধরছি, গ্রিন একটু পিছিয়ে পড়েছেন, 7 টিম ডেভিড। ও নাম শুনলেই তো আপনি কাঁপবেন যে ভাই এটা কি টিম, এটা কি টিম। সাউথ আফ্রিকাটা সেরকম, ওপেনিংয়ে বাভুমা মেবি আর টি20-তে খেলেন না বা খেলবেনও না, যাই হোক আমি ধরলাম ওপেনিংয়ে হেনড্রিক্স, রিজা হেনড্রিক্স, তার সাথে কুইন্টেন ডি কক, 3 নম্বরে মার্করাম, 4 নম্বরে ক্লাসন, 5 নম্বরে মিলার, 6 নম্বরে আপাতত স্টাফসকে আমি ধরছি, আর 7 নম্বরে আরেকজন মাঝে কেউ ঢুকবেন একজন। টিমটা মানে এদের টিমগুলো মারাত্মক হতে চলেছে। ভারতও পিছিয়ে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই টি20 টুর্নামেন্টগুলোতে না সেনা কান্ট্রির উপর একটু সমীহ করতেই হয়। ওডিআই বিশ্বকাপে আমি কনফিডেন্স ছিলাম, যে একেবারে কনফিডেন্স ছিলাম যে ভারত যা টিম বানিয়েছে অন্তত ভারতের মাঠে কে টেক্কা দেবে। সে অস্ট্রেলিয়ার টেক্কা দিয়ে দিল লাস্টে, এবার যাই হোক গোটা টুর্নামেন্টে তো ভারত দেখিয়ে দিয়েছে, কিন্তু ওই টি20 টুর্নামেন্টে অ্যাকচুয়ালি যাই হোক। আজকের ম্যাচ সম্পর্কে যেটা বলছিলাম, মিলার দারুণ খেলেছেন, সাই সুদর্শন চেষ্টা করেছেন মোটামুটি ভালো, আজমাতুল্লাহ ওমারকে খেলানো হচ্ছে বটে কিন্তু ব্যাট হাতে সেটা করতে পারছেন না। গিল আজকে 5 বলে 6, গিলের থেকে আরেকটু বেটার এক্সপেক্টেড, ঠিক আছে গিল পারবেন, ঠিক আছে ভালো ফর্মে রয়েছে। ঋদ্ধি ভালো খেলেছেন, 25 বলে 39, যেভাবে 4 মারছিলেন মাঝে মাঝে গর্ব হয়। আজকের ম্যাচে 2 বাঙালি ছিলেন, একদিকে ঋদ্ধি একদিকে অভিষেক পোরেল, সুতরাং অভিষেক পোরেল তো ব্যাটিং করতেই এলেন না। কমেন্টেটররা বলছিলেন যে কমেন্টেটর ভালো কথা বলেছে যে গত আইপিএলে অক্ষয় প্যাটেল দারুণ ব্যাটিং করছিলেন কিন্তু তার কাছে ব্যাটিং করার সুযোগ আসছিল না, তাকে 6, 7, 8, তাই তো ঠিক। এবারের আইপিএলে অভিষেক পোরেল ভালো ব্যাটিং করছেন কিন্তু তার কাছে আর ব্যাটিং করার সুযোগ আসছে না, আজকে ব্যাটাতে নামলেনি, অথচ অভিষেক পোরেল কিন্তু অ্যাকচুয়ালি ভালো ব্যাটিং করছে। প্রথম ম্যাচে একটা 10 বলে 32 রানে ইনিংস খেলেছিলেন। আর এই জায়গাতে তো আরসিবির ম্যানেজমেন্টকে নিয়ে আপনি হয়তো ট্রোল করতে পারেন। এই যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে না যে আরসিবির বোলিং কোচ হলেন একজন ব্যাটিং কোচ, এই ফটোটা ভাইরাল হয়েছে। আরসিবির ম্যানেজমেন্টকে নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু দিল্লির ম্যানেজমেন্ট, দিল্লির ডাগআউটে কারা বসে আছেন? একদিকে রিকি পন্টিং, একদিকে সৌরভ গাঙ্গুলি। আপনি ওই ডাগআউটে চোখ যাওয়ার পরই আপনি আর কিছু ভাবতেও পারবেন না, আপনি কিছু প্রশ্ন তুলতে পারবেন না। যাই ডিসিশন নেওয়া হবে আপনার মনে হবে আচ্ছা দাদা আছে, পন্টিং আছে, ঠিক আছে কিছু জেনে বুঝে নিয়েছে, গতবারে তো এক্সট্রা ওয়াটসনও ছিলেন। যাই হোক, তো ঠিক আছে অভিষেক পোরেল আরো সুযোগ ডিজার্ভ করেন, যেভাবে ব্যাটিং করেছেন এবারে আইপিএলে, এরকম ম্যাচে তিনি যে ব্যাটিং করতে এলেন না, তাও 224 হয়েছে, অবশ্যই ভালো, কিন্তু ডিজার্ভ করেন। যাই হোক, ঋদ্ধি ভালো খেলেছেন, মিলার ভালো, শাহরুখ খান আর তেওয়াটি আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেলেন, হয়তো ম্যাচ আরো জমতো। রাশিদ খান তো আরো একবার প্রমাণ করে দিলেন, 11 বলে 21, আর কিছু করার নেই। রাশিদ খান এবং সাই কিশোর দুজনেই ভালো খেলেছেন, কিছু করার নেই। এরকম জায়গাতে আপনি একজন বোলার সাই কিশোর, একজন রাশিদ খান বোলিং অলরাউন্ডার, এদের থেকে ম্যাচ সবসময় ম্যাচ বার করে দেবেন তারা, আপনি রোজ রোজ এক্সপেক্ট করলে মুশকিল। রাশিদ খান খুব ভালো ক্রিকেটার, দারুণ ক্রিকেটার, টি20 ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠতম ক্রিকেটার হিসেবে তার কেরিয়ারটা শেষ করতেও পারেন তিনি। হ্যাঁ আমি উল্লেখ করছি শ্রেষ্ঠতম, দ্য গ্রেটেস্ট টি20 ক্রিকেটার। তিনি যেভাবে এগোচ্ছেন এখনো তার অন্তত 10 বছর পড়ে আছে, তিনি গ্রেটেস্ট টি20 ক্রিকেটার হিসেবে তার কেরিয়ারটা শেষ করতেই পারেন, বা গ্রেটেস্ট না হোক টপ 3-এ তো থাকতেই পারেন, এবং থাকার যোগ্য তিনি যেভাবে খেলে চলেছেন। ইন্টারন্যাশনাল বলুন, লিগ বলুন, এবং যে বয়স নিয়ে বললে অনেকেই বলবেন বয়স বাড়ানো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে অরিজিনালি তার যে বয়স যেটা আমরা জানি সেই অনুযায়ী তার যে বয়স এবং সেই বয়সে যে উচ্চতায় পৌঁছেছেন, বুঝতে পারছেন রাশিদ খান। সুতরাং রোজ রোজ আপনি ভরসা রাখতে পারেন না যে রোজ রোজ জিতিয়ে দেবে। তেওয়াটিয়া আনক্যাপ, তেওয়াটিয়া আর বোলিং অলরাউন্ডার রাশিদ মিলে রোজ রোজ নাকি ব্যাট হাতে ম্যাচ জেতাবে, সম্ভব? রোজ রোজ কেউ জেতাতে পারে? তাও চেষ্টা করছেন, এবারেও তো রাশিদ খান করে দেখিয়েছেন, তাই না? যাই হোক, দিন শেষে আমি বলবো যে রসিক সালামের ভালো বোলিং হয়েছে, 3টে উইকেট তুলেছেন, বাট অল ওভার ওই একটা 5 রান যে ছবিটা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে লাফিয়ে ধোয়া দিয়ে, টেকনিক, প্রথমত টেকনিক, ফুটপার তিনি চেষ্টা করেননি। অভিষেক পোরেল যে ক্যাচটা আজকে মিস করলেন, টেকনিক ভুল ছিল। অক্ষয় প্যাটেল যে ক্যাচটা মিস করলেন, অতি উত্তেজিত হয়ে পড়েছিলেন, কিন্তু ওই রকম সিচুয়েশনে ম্যাচ ডু অর ডাই ওই জায়গাতে চলে এসেছে, ক্যাচটা ধরতে হবে, ঠিক আছে ধরতে পারলেন না, কিন্তু বাঁচালেন, যে সেভটা করলেন, যে এফর্টগুলো দিলেন, এগুলো ম্যাচের মোমেন্টকেই বদলে দেয়, এইটুকুনি বলতে পারি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। কাল একটা বিশাল ম্যাচ হতে চলেছে
আরসিবি ভার্সেস এসআরএইচ, দেখা যাক কি হয়। এসআরএইচ তো মানে এসআরএইচ এমন একটা দল যারা সেই রকম মানে সেরকম ফ্যান বেস নেই। অন্তত আমি এখানকার কথা যদি বলি, হ্যাঁ অরেঞ্জ আর্মি তাদেরও রয়েছে, কিন্তু আমি যদি বাঙালি ফ্যান বেস বলি ওই কেকেআর, এমআই, আরসিবি, সিএসকে এতেই সীমাবদ্ধ। কিন্তু এসআরএইচ যে পারফর্ম করছে, যে খেলাটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি খেলা হবে কিন্তু ওই সানরাইজার্স হায়দ্রাবাদকে দেখলেই বোঝা যায় যে খেলা হবে, এরা আসলেই খেলছে। মানে একটা প্রত্যেক দিন সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ মানেই সব কাজ ছেড়ে দেখতে হবে, অন্তত পাওয়ার প্লেটা, অন্তত তাদের ব্যাটিং, আর কিছু না হোক সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং মিস করা যাবেই না। একটা সময় আরসিবির ব্যাটিংয়ের ক্ষেত্রেও আমি এমনটাই বলতাম, সে আরসিবি ট্রফি জিতুক বা না জিতুক। আপনি কোহলিকে দেখছেন, গেইলকে দেখছেন, এবি ডেভিলিয়ার্সকে দেখছেন, আপনি আর কি চান জীবনে? এবং সেরকমই এবার হায়দ্রাবাদ কি শুরু করেছে। ছোট্ট করে একটু প্রেডিকশন হয়ে যাক, কাল যদি প্রথমে ব্যাটিং করে হায়দ্রাবাদ, যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে, হবে কি একটা 300? আরসিবি বোলিং মনে হয় না অতটাও সহজ নয়। যাই হোক দেখা যাক, তবে তারা অ্যাকচুয়ালি টার্গেট নিয়ে রেখেছে যে 300 না হোক প্রত্যেকদিন 300 করার প্ল্যান করি তো না। ভিডিওটা শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাদের সবাইকে টাটা, গুড নাইট।